রক্তের সম্বন্ধ। আমরা ভগবানকে কখনো স্মরণ করি বা না করি, কিন্তু যখনই আমরা বিপদের মধ্যে পড়ি তখন আমরা অবশ্যই ভগবানকে স্মরণ করি, কারণ এখন তিনিই একমাত্র ভরসা। এটা আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা। কিন্তু এই শ্রদ্ধা যখন আমাদের লোভ আর ভয়ের কারণে তৈরি হয় তখন সেটা নিছকই লোক দেখানো। রোহিত দেশমুখ আর তার বাবার মেকি শ্রদ্ধার কারণে আমার মেয়ে শ্রদ্ধাকে নিজের স্বামীর সঙ্গেই অচ্যুতের মতো দূরত্বের জীবন যাপন করতে হচ্ছে। এই কারণেই আজ পর্যন্ত শ্রদ্ধা আর রোহিত স্বামী স্ত্রীর জীবন যাপন করতে পারেনি। ওর বিয়ের পরের দিন থেকেই ব্রত আর পুজোর নামে দুজনে একই ঘরে আলাদা আলাদা থাকে। রোহিত কখনো শ্রদ্ধার মুখ দেখে না, আর দুজনে একে অপরকে স্পর্শও করে না। কতবার বলেছি বোতাম লাগিয়ে রেখো না, তাও সবসময় বোতাম লাগিয়ে দেয়। নাও। হ্যাঁ। হুম 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 খুব দামি। আস্তে আস্তে দাও। হুম আচ্ছা আচ্ছা। হ্যাঁ এনো, নিচে নিচে নিচে। থালাটা থালাটা। হ্যাঁ, এই বাবাও না, কে জানে স্বামীজির উপরে এত ভরসা কেন করে। হ্যাঁ, কে জানে আদৌ ওনার কোনো শক্তি আছে কিনা। এমনিতেও আপনার কথা মতোই আমি 4 মাস ধরে শ্রদ্ধার মুখদর্শনও করিনি আর ওকে ছুঁয়েও দেখিনি। তবু দেখুন আমার কপাল সেই পোড়াই রয়ে গেল। বারবার ধান্দার মধ্যে লাভের বদলে ক্ষতিই হচ্ছে, ক্ষতিই হচ্ছে, ক্ষতিই হচ্ছে। কি আর করা যাবে। তারপরেও আমি তাই করব যেটা আপনি বলেছেন। এবার দেখা যাক আগামী দিনে কি হয়। চলো ভাই, চলে যা। ব্যাস, এইটুকু ধূপই যথেষ্ট স্বামীজির জন্য। না মানে, যদি আপনার কথাটা সত্যি হয়ে যায় তাহলে আমি আপনার জন্য একটা কেন 2টো ধূপ জ্বালাবো, 2টো। তাও আবার পুরো। হ্যাঁ, জয় হোক, জয় হোক, জয় হোক। ছি, অলক্ষণে এখন এখানেই দাঁড়িয়ে আছো? যা কিছু দেওয়ার ছিল দিয়ে দিয়েছো তো? এবার যাও রান্নাঘরে, যাও যাও রান্না বান্না করো, যাও। জানি না কিভাবে, সত্যি বলছি ওনাকে আমি সত্যি সত্যি মারতে চাইনি। আমি তো শুধু, সাহেব, আমি আজ পর্যন্ত কাউকে ছুরি দেখাইনি, সবাইকে হাত দিয়ে মেরেছি, ভয় দেখিয়েছি, কিন্তু এই কিভাবে যে। চুপ! এই মালতী, নিজের ভাইকে বোঝা না? এমনিতে তো টেনশনে আছে, জানি না সবিতার কি হবে, কতটা সিরিয়াস ইনজিওর্ড। আমার তো ভয় লাগছে যে সবিতার যেন। না, ওর কিচ্ছু হবে না, আমার সবিতার কিচ্ছু হবে না। আপনারা সবাই দেখবেন, এক্ষুনি ডক্টর বাইরে আসবেন আর বলবেন যে চিন্তা করার মতো কিচ্ছু নেই, সবিতার কিচ্ছু হবে না।
শোনো, তুমি নিজেকে দোষারোপ করো না। আমি জানি তুমি যা করেছো সেটা ইচ্ছাকৃত নয়। ওটা তো একটা দুর্ঘটনা ছিল। সবিতাও তো এখন তোমাকে ক্ষমা করে দিয়েছে না? সব ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে অপারেশন হয়ে গেছে। ডক্টর, চিন্তার কোনো কারণ নেই, সবিতা একদম ঠিক আছে। ইনজুরিও তো গভীর ছিল না। হ্যাঁ, কেটে যাওয়ার কারণে অনেক বেশি স্টিচ করতে হয়েছে আমাদের। হয়তো নিজের রক্ত দেখে ভয় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। হ্যাঁ ডক্টর, আপনি ঠিকই বলছেন। ও আসলে রক্ত দেখলে ভয় পায়। আমি কি ওকে একটু দেখতে পারি? নিশ্চয়ই দেখতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। দরজাটা খুলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 9টা স্টেপ পর বেড। আর বাঁদিকে 1 2 3 4 5 নম্বর স্টেপে টেবিল। ওদিকে সোফা। সব তো ঠিকই আছে, তাহলে আমার মাঝে মাঝে সব কি হয়ে যায়? সব কিছু এদিক থেকে ওদিকে সরে যায়। আর না হলে হয়তো আমি ভুলে যাই আমি কটা স্টেপ গুনেছিলাম। বুঝতেই পারছি না যে এসব কি হচ্ছে। সন্ধ্যা, যুবরাজ, তুমি এখানে আছো? আমি বলতে চাইছি যে আই সরি যে কে? আমার গলাটা যুবরাজের মতো মনে হলো। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি যুবরাজ। এসো। বসো এখানে। সন্ধ্যা, অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি। আজকেও তুমি যেভাবে রুমের ভেতর এলে আর তারপর সবকিছু চেক করতে শুরু করলে, আমার মনে হয় তোমার সাথে কথা বলাটা জরুরি। যুবরাজ, তোমার আমার সাথে কোনো কথা বলার আগে এত ভাবার বা আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। স্ত্রী হই আমি তোমার। তোমার অধিকার আছে, তুমি আমাকে সব প্রশ্ন করতে পারো। আমার কোনো কথা যদি তোমার ভালো না লাগে তাহলে আমাকে বলো। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটা শুধরে দাও। আমি যেহেতু তোমার স্বামী, তাই এই সব অধিকার তো তোমারও আছে সন্ধ্যা। আর তাই জন্যই কিছু দিন ধরে তোমার সাথে একটা কথা বলবো বলে ভাবছি। আর জানো, এই ব্যাপারটা আমাকে চিন্তিত করে তুলেছে। যুবরাজ, কি হয়েছে? তুমি পরিষ্কার করে কেন বলছো না? দেখো সন্ধ্যা, গত কিছুদিন ধরে, স্পেশালি ওই হানিমুনের রাতটা, যেদিনকে তোমার আমার টাচ নীরজের মতন মনে হয়েছিল, তার আগে ওই স্টোর রুমের ঘটনাটা ঘটেছিল, আর তারপর কাকিমার ব্যাপারটা, আর আজকাল তো প্রায় সবসময়ই হয়ে চলেছে। তুমি বারবার চিনতে ভুল করছো সন্ধ্যা। আর যেভাবে তুমি আমাদের কথার পরিপ্রেক্ষিতে আর্গিউ করো, মনে হয় যেন তুমি আমাদেরকে সন্দেহ করছো। না যুবরাজ। দেখো সন্ধ্যা, প্লিজ আমাকে বলতে দাও। আমি যেটা অনুভব করেছি আমি সেটা তোমাকে বলতে চাই। হয়তো আমি ভুল হতে পারি,
হয়তো আমার পরিবারের সবাই ভুল ভাবছে। যুবরাজ, যুবরাজ তুমি এসব কথা কেন বলছো? না সন্ধ্যা, প্লিজ প্লিজ আমাকে বলতে দাও। আমার মনে হচ্ছে তুমি এটা ভাবছো যে আমি আর আমার পরিবারের সবাই তোমার সাথে খেলা খেলছে, তাই তো? যতটা কনফিডেন্সের সাথে তুমি কথা বলছো, আমার তো এটাই মনে হচ্ছে যে হয়তো তুমি এটাই ভাবছো যে আমরা তোমাকে মিথ্যে কথা বলছি, আমরা তোমাকে অন্ধকারে রাখছি। যুবরাজ, তাহলে সন্ধ্যা, সেদিনকের ওই কথাগুলোর মানেটা কি? এই তো তুমি দুদিন আগে নীরজকে ছুঁয়ে আবার সেই একই কথা জিজ্ঞেস করলে, আবার নিজের কথা রিকনফার্ম করতে চাইলে, কিন্তু কেন? কারণ তুমি আমার কথাগুলোকে বিশ্বাস করতে পারছো না। প্রত্যেকবার সব সময় তুমি আমার সাথে এইভাবেই তর্ক করো যেন আমরা ভুল আর তুমি ঠিক। আমরা সবাই তোমাকে মিথ্যা কথা বলছি, মনে হচ্ছে আমরা তোমার যুবরাজ সত্য। তুমি এবার চুপ করো, প্লিজ তুমি একটু চুপ করো, দয়া করে আর কিছু বলো না। সন্ধ্যা, তোমাকে এক্ষুনি আমি দেখলাম, কিছুক্ষণ আগে তুমি রুমে ঢুকলে আর পা গুনে গুনে খাট অব্দি এলে। এনশিওর করছিলে আমি তোমাকে মিথ্যে কথা বলছিলাম কিনা, হ্যাঁ? ঘরের সবকিছু আগের মতন আছে কিনা, তাই তো? সরি যুবরাজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বড় একটা ভুল করে ফেলেছি। তোমার তোমার কেমন লাগছে সেটা আমি এখন বুঝতে পারছি। আমি আমার চিনতে পারার শক্তিটাকে এতটাই ভরসা করেছি যে আমি তোমাকে আর পুরো পরিবারকে অবিশ্বাস করেছি। এই কথাটা আমি এখন অনুভব করছি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি এরকমটা করতে চাইনি। যুবরাজ, যুবরাজ তুমি ঠিক আর আমি ভুল। আমি পাগলের মতন আমার চিনতে পারার শক্তিটাকে এতটাই ভরসা করে ফেলেছিলাম যে তোমাকে আর পুরো পরিবারকে আমি অনেক দুঃখ দিয়েছি। আজ দেখো তুমি এই রুমে উপস্থিত ছিলে, কিন্তু আমি তোমার উপস্থিতি এতটুকু টের পাই, এমনকি তোমার গলার স্বরটাও আমি ফুল কনফিডেন্সের সাথে চিনতে পারলাম না। আমি কেন এত ভুল করছি? আমার তো সব কথায় রিঅ্যাক্ট করা উচিত নয়, তাই না? আর নীরজকেও আমি জিজ্ঞেস করে ফেললাম। জানি না ও কি ভাবছে আমার ব্যাপারে। ও বললো আমাকে যে ও কলকাতায় ছিল, কিন্তু তাও আমি। যুবরাজ, আই এম সো সরি, আমি ভুল করে ফেলেছি। আমি আর এরকম ভুল করব না। আই এম সো সরি। সন্ধ্যা প্লিজ তুমি আমাকে সরি টরি বলো না। আমি তোমাকে কথাগুলো এই কারণে বলিনি সন্ধ্যা, আমি তোমার কষ্টটা জানার চেষ্টা করছিলাম আর নিজের ফিলিংসটা তোমার সাথে শেয়ার করছিলাম। আমি অজান্তেই তোমাকে আর এই পুরো পরিবারকে অনেক অবিশ্বাস করেছি। সবাইকে সন্দেহ করে আমি সবাইকে কত কষ্ট দিয়েছি। যুবরাজ, ভুল আমার ছিল, বারবার আমি ভুল করেছি। এত ভুল করা সত্ত্বেও তুমি, এই পুরো পরিবার আমার সাথে ভালো ব্যবহার করে গেছে। এইরকম পরিবার কখনো কারোর সাথে খারাপ কিছু করতে পারে না, তাই না যুবরাজ? কারোর সাথে কোনো খেলা খেলতেই পারে না। আমি ভুল করে ফেলেছি যুবরাজ, আমি কথা দিচ্ছি ভবিষ্যৎ এরকম ভুল আমি আর কখনো করব না। আই এম সো সরি যুবরাজ, আই এম সো সরি। এক্সকিউজ মি, ক্যাজুয়ালিটি ওয়ার্ড সবিতা পাটিল, দেখুন না একটু। এক মিনিট। কি হয়েছে কিছু জানতে পারলে? না আদি, আমিও এইমাত্রই এলাম, কিন্তু
নিশ্চয়ই সিরিয়াস কিছু হয়েছে, কারণ দিদি হসপিটালে আসবে না। ও তো ডাক্তারকে খুব ভয় পায়। খুঁজে পেলেন? হ্যাঁ, উনি আইসিইউতে আছেন, ওইদিকে। আইসিইউ? এবার সবকিছু ঠিক হয়ে গেছে। এবার আপনারা সবাই শান্তিতে নিজেদের বাড়ি যান। হ্যাঁ আনন্দবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে এতে ধন্যবাদ দেওয়ার কি রয়েছে, সবিতা তো আমার ভালো বান্ধবী। জামাইবাবু, হ্যাঁ? দিদি কোথায়? কি হয়েছে দিদির? আর এই লোকগুলো কে ছিল? আর পুলিশ এসেছিল কেন? বলো না জামাইবাবু, দিদির কি হয়েছে? আরে 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 শান্ত হও সাক্ষী, একসঙ্গে এতগুলো প্রশ্ন। সবকিছু ঠিক আছে, ভেতরে গিয়ে আগে দিদির সঙ্গে দেখা করো, তারপর আমি সব বলছি। এসো, চলো এসো। দিদি, দেখ। তুমি আইসিইউতে? কেমন আছো তুমি? কি হয়েছে? আরে তেমন কিছু হয়নি, ঘরে কাজ করছিলাম তো ছুরি লেগে গেছে। আর তুই তো ভালো করেই জানিস যে রক্ত দেখে আমি কি ভয় পাই। নিজের রক্ত দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিন্তু তোমাদেরকে সব কে বললো? ও, আমি ফোন করে বলেছিলাম সবিতা। অন্য কোথাও থেকে যদি জানতে পারতো তাহলে বেচারি ভয় পেত না। কিন্তু আমি ওকে বলেছিলাম যে ভয় পাওয়ার কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি সাক্ষী, আমি ভেবেছিলাম হয়তো খুব সাধারণ আঘাত লেগেছে, কিন্তু 8টা স্টিচ পড়েছে। তুমিও না সাক্ষী, তুই ভাবিস না আমার কিচ্ছু হয়নি। আর হ্যাঁ, তুই আবার ফোন করে শ্রেয়া, সন্ধ্যা, শ্রদ্ধাকে এসব কিচ্ছু বলবি না। কত দূরে থাকে ওরা, খামোখাই অস্থির হয়ে উঠবে। আর এটা তো সামান্য চোট। কিন্তু দিদি, কাজ করতে গেলে তো একটু খেয়াল করে করতে হয়। আর ডক্টর কি বলেছেন? ডক্টর বলেছেন যে চিন্তা করার কিচ্ছু নেই। যখনই স্টিচগুলো কেটে দেওয়া হবে তখনই ওকে ডিসচার্জ করে দেবে। মাত্র 4-5 দিনেরই ব্যাপার। যাই হোক, এই কারণে 2-4 দিনের জন্য তোমার একটু আরাম হবে। কিন্তু একটা কথা দিদি, তুমি কিন্তু একদম চিন্তা করবে না, কোনো টেনশন নেবে না। জামাইবাবু আর বাচ্চাদের খেয়াল আমি রাখবো। ওনার জন্য খাবারও আমি নিয়ে আসবো, ঠিক আছে? না দিদি, ওর ভরসায় তুমি একদম থেকো না। যবে থেকে ও নিজের কাজ শুরু করেছে তখন থেকে খুব বিজি হয়ে গেছে। কখনো কখনো রাতে তো আমাদের স্যান্ডউইচ খেতে হয়, নয়তো হোটেল থেকে খাবার আনাতে হয়। তাহলে নিজের সন্তানের খাবার করবে কখন? আদি, হোটেলের খাবার? সাক্ষী, এটা তোর শরীরের জন্য, বাচ্চাদের শরীরের জন্য একদম ভালো নয়। দিদি, তুমি আদির কথা বিশ্বাস করো না তো। ও তো এমনি মজা করছে। আমরা তো বাড়ির খাবারই খাই, ওই কখনো সখনো হোটেল থেকে। না দিদি না, এটা রোজের নাটক। আদি, আমরা এখানে দিদিকে দেখতে এসেছি, ঝগড়া করতে এসেছি নাকি? চলো বাড়িতে, আমিও দেখাচ্ছি বাড়িতে কে খাবার বানায়। সাক্ষী, কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়ালি আমি নিজেই বাড়িতে খাবার তৈরি করবো ভাবছিলাম। তোমরা আমাকে ভুল ভেবো না, আমি আসলে নিজেই রান্নাটা শিখতে চাই। আমি সবিতাকে বলতেই যাচ্ছিলাম, তার আগে তুমি ওকে খাওয়ার কথা বললে। আর এমনিতেও সাক্ষী, আজকাল রাস্তায় এত ভিড়, এত ট্রাফিক, এর মধ্যে কিভাবে তুমি নিজের বাড়ি থেকে এখানে খাবার আনবে, তাই না? সবিতার জন্য তো হসপিটাল থেকে খাবার এসেই যায়। আমি আমার জন্য আর বাচ্চাদের জন্য বানিয়ে নেবো বাড়িতে। কিন্তু হ্যাঁ, তার জন্য টিপস সবিতার থেকে নেবো, তাই তো সবিতা? হ্যাঁ, এটা ঠিক আছে সাক্ষী, তুই চিন্তা করিস না। আর হ্যাঁ, আমার যদি কিছু লাগে তোকে ফোন করে নেব। হ্যাঁ হ্যাঁ দিদি, কিন্তু সাক্ষী, দিদি একদম ঠিক কথাই বলছেন। নিজের কাজ সামলাবে, নিজের বাচ্চাদের সামলাবে, নিজের বাড়ি সামলাবে, তারপর কুকিং এর বার্ডেন এবং সেই খাবার নিয়ে এখানে পৌঁছানো।
দেখো তুমি প্রমিস তো করে দেবে, তারপরে কিন্তু করতে পারবে না। তাই দিদি যেটা বলছে একদম ঠিক কথা বলছে। হ্যাঁ, তাহলে এই কথাই রইলো। আজ থেকে বাড়িতে খাবার আমি তৈরি করব, ঠিক আছে? আর দেখবে 15 দিনের ট্রেনিং এর পরেই আমি তোমাদেরকে বাড়িতে খাবারের জন্য নেমন্তন্ন করব। শুনি, সুনিতা, শুনি, সুনিতা। বাহ বাহ, কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছ? আমি ওই কোথাও না। কোথাও না? তাহলে এত সেজে গুজে? আমিও কি যাতা বলছি, এটাও তো হতে পারে বাড়িতে তোমার সাথে কেউ দেখা করতে আসছে। না, আমি ওই ডক্টর, হ্যাঁ ডক্টরের কাছে যাচ্ছি, ভাবলাম চেক আপ করে নি। শুনি, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? বলনি কেন আমাকে? আমি কি আমার স্ত্রীর জন্য বাড়িতে একজন ডাক্তার নিয়ে আসতে পারতাম না? আমি ডাক্তারকে ফোন করছি। না না, সেরম কোনো ব্যাপার না, ব্যাস ওই সামান্য একটা চেক আপের জন্যই যাচ্ছিলাম। ও, ওই ছোটখাটো চেক আপ। শুনি, কোথাও তোমার এই ছোটখাটো চেক আপ মহারাজা অ্যাপার্টমেন্টসে নয় তো? আই মিন, যে ডাক্তার তোমার শুশ্রূষা করছে তিনি মহারাজা অ্যাপার্টমেন্টে থাকেন, তাই না? কি হলো শুনি, তুমি মহারাজা অ্যাপার্টমেন্টের নাম শুনে চমকে গেলে কেন? কি যে করো তুমি শুনি, তুমি বলনি কেন আমাকে? তোমার মা বাবা, আই মিন আমার শাশুড়ি আর আমার শ্বশুর, ওরা ডাক্তার হয়ে গেছে আর ওরা মহারাজা অ্যাপার্টমেন্টে একটা ফ্ল্যাট ভাড়া অবধি নিয়েছে, রাইট? আমার যতদূর মনে পড়ে, আমি তোমার মা বাবাকে ভিখারি বানিয়ে দিয়েছিলাম। যাদের কাছে দুবেলা দুমুঠো খাওয়ার টাকা নেই, ওদের কাছে ফ্ল্যাট ভাড়া নেবার জন্য ডিপোজিটের টাকা কোত্থেকে আসে শুনি? উত্তর দাও। ওদের দেখে কিন্তু এমন মনে হয় না যে ওরা বাধ্য, নিরুপায়, অসহায়। হঠাৎ করে ওদের দিন কিভাবে বদলে গেল শুনি? কোথা থেকে এলো ওদের কাছে এতগুলো টাকা? উত্তর দাও, উত্তর দাও আমার কথার। ওই অ্যাকচুয়ালি ওনারা কারোর থেকে ধার। ধার? এই সারা গোয়ালিয়র শহরে জয়গীরদার পরিবারের বিরুদ্ধে গিয়ে কেউ ওদের এক গ্লাস জলও খাবে না। টাকা ধার দেওয়ার কথা তো অনেকটাই দূর শুনি। আমি জানি ওদের কাছে টাকা কোত্থেকে এলো, কিন্তু আমি তোমার মুখ থেকে সত্যিটা শুনতে চাই। কাম অন, টেল মি, কোত্থেকে এলো তোমার মা বাবার কাছে এতগুলো টাকা? লজ্জা করে না তোমার? তুমি নিজেরই বাড়িতেই সরলা বৌদির ব্যাগ থেকে টাকা চুরি করেছো। চুরি করেছি আমি টাকা, পারছিলাম না দেখতে আমার মা বাবার কষ্ট, তার জন্য তুমি নিজে দায়ী। আর এখন তোমার সাহস এত বেড়ে গেছে যে তুমি নিজেরই বাড়িতে নিজের বৌদির রুম থেকে টাকা চুরি করা শুরু করেছো। আজ আমি তোমাকে দেখাবো যে নিজের বাড়িতে টাকা চুরি করার শাস্তি কি হতে পারে। চলো আমার সাথে, চলো আমার সাথে। তোমার সাহস আজ ভেঙে দেবো আমি। চল, চুরি করিস, আমি তোমাকে বোঝাবো। চলো। তোমাকে যতই শাস্তি দেই কম হয়ে যায়। ভয় তো তোমার এক ফোঁটাও নেই দেখছি। মনে হচ্ছে আমার শ্বশুর বা শাশুড়ি যে কোনো একজনের শ্রাদ্ধের ব্যবস্থা করতে হবে, আর তবেই তোমার শিক্ষা। আরে আঙ্কেল, এটা আপনি কি করছেন? চুপ!
তুমি আমাদের মাঝে একটাও কথা বলবে না। আর এমনিতেও আমি তোমার আঙ্কেল টাঙ্কেল কেউ নই। আমি শুধু আমার পরিবারের জন্য তোমাকে সহ্য করি। আর দ্বিতীয় কথা হলো, আমার ব্যাপারে কখনো নাক গলানোর চেষ্টা করবে না। সেটাই তোমার জন্য ভালো হবে। যাও এখান থেকে। অনেক সময় এরকমও হয়, যখন দেখছি আমাদের জীবনে সবকিছু ঠিকঠাক চলছে, তখন পুরনো খারাপ দিকগুলো নজরে আসে না। কিন্তু নজরে তখনই আসে যখন আমরা সেই ব্যাপারটা ভাবি, আর তখন আমরা সেইগুলোই দেখতে পাই যেগুলোকে আমরা কখনো ভেবে দেখিনি।